আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে যেরকম থাকেন সেরকম রয়েছেন, আমার এটা বিশ্বাস। কিছু কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো আলটিমেটলি একটা মানুষের জীবনকে স্পয়েল করে দিতে পারে, পুরো স্পয়েল। আপনি এরকম কোনো মানুষকে দেখেছেন যার ঘাড় স্টিফ হয়ে গিয়েছে, ফেশিয়াল ইম্প্যাক্ট মুখের স্টিফ হয়ে গেছে, অথবা হাত কন্টিনিউয়াসলি শিভারিং হচ্ছে? বেঁচে আছে মানুষটা, আমি একদিন বলেছিলাম না যে বেঁচে থেকে প্রায় মৃত্যুর মতো অবস্থা, এবং তার বিভিন্ন ধরনের নার্ভ এবং নিউরন ডিসঅর্ডার হচ্ছে। তা অ্যাকচুয়ালি কী হয়, নার্ভের প্রবলেম হলে আমাদের সারা শরীরের উপর তার প্রভাব পড়তে পারে। মানে ইট ইজ আ ম্যাসিভ কনক্লুসিভ ডিসঅর্ডার। এটাকে আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার বলে থাকি। প্রোগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার কী রোগটা? সেটা হচ্ছে পার্কিনসন। আসুন আজকে পার্কিনসন নিয়ে আমরা আলোচনা করব, কারণ এই যে এবং সবচেয়ে বড় কথা যে বিভিন্ন প্যাথিতে এর সঠিক কোনো চিকিৎসা নেই। আলটিমেটলি ওই সিমটমের ট্রিটমেন্ট করা, সাস্টেনেবিলিটি বজায় রাখা, এই মানে এর সমাধানের কোনো জায়গা নেই। আজকে আয়ুর্বেদের এই বিশেষ মঞ্চে, যে মঞ্চ আপনাকে দীর্ঘদিন ধরে আস্থা, ভরসা এবং বিশ্বাস মানুষের তৈরি করছে, সেটা হচ্ছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এনবিপি। তো ব্র্যান্ড এনবিপি আজকে কি বলবে এই বিষয়ে? পার্কিনসন কি আদতেও আয়ুর্বেদিক ট্রিটমেন্টে সঠিক হয়, ঠিক হয়? আপনারা রিল্যাক্সড হতে পারেন এর থেকে? কতটা হতে পারেন, কোন লেভেল, কতটা পার্সেন্টেজ? আসুন আজকে জানবো। আজকে ডিরেক্টর স্যার আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর বিনোদ শর্মা। আমি স্বাগত জানাবো স্যারকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। পার্কিনসন কতটা বিপজ্জনক, কতটা ভয়াবহ, কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? আগে প্রথম সেটা শুনি, রোগটা সম্পর্কে। দেখুন, পার্কিনসন আয়ুর্বেদের মধ্যে বলা হয় কম্পবাত। আর এই যে কম্পবাতটা, আমি আপনাকে বলবো কি, যদি আপনি বয়স যদি দেখেন তো এর কোনো বয়স কোনো ফ্যাক্টর নেই। আফটার 40 এই প্রবলেমটা বেশি দেখা যায়, কিন্তু বিফোর 40 হয় না, সেটা কোনো ব্যাপার নয়। প্রথম আপনি আর্লি স্টেজের মধ্যে যান। আমি কি বললাম, আমাদের কাছে যে রুগীরা আসেন সবসময় ঘুরে, চারদিক থেকে ঘুরে, যখন করার কোনো জায়গায় যদি রাস্তা বার হলো না, তখনকার তারা কিন্তু আয়ুর্বেদের মধ্যে আসে। তো এইবার আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় কি এই পেশেন্টকে আমরা কী করে ঠিক করব। আলটিমেটলি দেখুন, আপনি যদি মডার্ন মেডিসিনে যদি কথা বলেন, ঠিক বললেন দেবাশিস একটা কথা, স্টার্টিং করার আগে কি এর কোনো চিকিৎসা নেই। পৃথিবীতে আপনি যে কোনো ডাক্তারকে দেখান, যতই বড় ডাক্তারকে দেখান, তার কোনো চিকিৎসা নেই। তার আলটিমেটলি কিছু ড্রাগস মেডিসিন আছে, সেই ড্রাগস মেডিসিন দেওয়ার পর পেশেন্টকে কিন্তু কন্ট্রোলে রাখা যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, আপনি যে ওষুধটা খাওয়াচ্ছিলেন, ঠিক নোটিস করুন সেই ওষুধটা স্টার্ট করার সময় পেশেন্টের কত সমস্যা ছিল, আর এই মেডিসিনটা স্টপ করে দেওয়ার পর পেশেন্ট কি ঠিক ওই জায়গা আছে? না, সেখানে কি হলো, আপনার প্রবলেমটা আরও বেশি বেড়ে গেল। তো সেখানে দেখা যাচ্ছে কি আপনার প্রবলেমটা বেশি বাড়ার পর আপনার হয়তো ডোজটা বাড়িয়েছে, বা আপনার কি ওষুধটা একবেলা ছিল সেখানে আপনাকে দুবেলা করে দেওয়া হয়েছে। আলটিমেটলি কোনো চিকিৎসা নেই। প্রবলেমটা কি? দেখুন, নার্ভের সমস্যার মধ্যে সবথেকে একটা বড় রোগ হচ্ছে, সেটা হচ্ছে পার্কিনসন কম্পবাত। সেখানে বলাই হয়েছে কি এখানে কম্পবাত মানে কাঁপবে, শরীরটা আপনার শেকিং করবে, স্টেপগুলো ছোট হবে, কথাগুলো জুড়িয়ে যাবে। কিন্তু আমি বলবো কি, আর্লি স্টেজের মধ্যে রুগী কী করে জানবে কি আমি পার্কিনসনের দিকে যাচ্ছি? পার্কিনসন হয়ে গেল, তার চিকিৎসা অবশ্যই আয়ুর্বেদের মধ্যে আছে, কীভাবে আসছে সেটাও আমি বলবো। কিন্তু তার আর্লি স্টেজের মধ্যে আপনি কি করে জানবেন কি আমি প্রবলেম দিকে যাচ্ছি? প্রথম হচ্ছে আমাদের আপনার হ্যান্ডরাইটিং আপনার খারাপ হবে। মানে আপনি যদি চেকের মধ্যে যদি সাইন করেন, তা আপনি কিন্তু ভালোভাবে সাইন করতে পারবেন না, হাত কিন্তু সেখানে আপনার কাঁপতে চালু হয়ে যায়। দ্বিতীয় নম্বর হয়ে যায় আপনার কনস্টিপেশন, আপনার কোষ্ঠকাঠিন্য হতে চালু হয়ে যায়। ঠিক আছে, আমি আগের দিনও বলেছিলাম নাকি আমাদের মলমূত্র যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু শরীরের মধ্যে অনেকগুলো রোগ তৈরি হয়। ঠিক ওর মধ্যেই একটা প্রবলেমটা দেখা যায়, এখানে আপনার পার্কিনসন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। থার্ড নাম্বার হচ্ছে আমাদের ফেসের যে এক্সপ্রেশনটা, সেটা কিন্তু চেঞ্জেস হতে চালু হয়ে যায়। মানে যেরকম আপনি বলতে পারেন কি আমরা যে কথা বলছি, একটা স্বাভাবিক যে মুখে যে এক্সপ্রেশনটা রয়েছে সেখানে কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাই। এটা হচ্ছে প্রথম তিনটে একটা লক্ষণ যেখানে আমরা পার্কিনসনের দিকে যেতে পারি। ফোর্থ নাম্বার একটা আর হচ্ছে, যেটা হচ্ছে স্মেল। আপনার গন্ধ যেটা আছে, যে কোনো খাবার গন্ধ বলুন বা যে কোনো স্মেল বলুন, গন্ধটা কিন্তু আপনার আসতে কমতে থাকে। তো এইটা আপনার হচ্ছে আর্লি স্টেজ। যখনই আপনি দেখছেন কি আমরা এইরকম প্রবলেম আসছে,
খুব আপনি সাবধানে থাকুন। কেন কি প্রথমে বললাম কি পার্কিনসনে আপনার যদি একবার স্টার্ট হয়ে যায় আপনি কিন্তু এই প্রবলেম থেকে বেরোতে পারবেন না। তো তার আগেই যদি আপনারা এরকম 4টে সিমটম যদি দেখতে পান তাহলে কিন্তু শীঘ্রই আপনাকে এর চিকিৎসা করে আপনাকে ভালো হতে হবে। এইবার আমরা বলবো কি আয়ুর্বেদ মধ্যে কি করে আমরা এই সমস্যা থেকে বেরোতে পারি, কি এরকম আমাদের কাছে অস্ত্র রয়েছে যেখানে আপনি পার্কিনসনের মতো সমস্যাকে ভালো করতে পারেন। প্রথম আমরা বলবো কি দেখুন আজকে শুধু পার্কিনসন নয়, যে কোনো ডিজিজ ভালো করার জন্যে মাথায় জোর দেবেন আপনি অবশ্যই আপনি চিকিৎসা করছেন, আপনি অবশ্যই অনেক প্যাথিকে আপনি দেখাচ্ছেন। আমি আপনার কথা বলছি কি আপনি যে প্রবলেম নিয়ে ওষুধটা খাচ্ছেন দীর্ঘদিন ধরে খাচ্ছেন, প্রবলেম কি সলভ হয়েছে? হয়নি, তাহলে আপনি ওষুধ খাচ্ছেন কেন? তাই না? আপনি একটা টার্গেট নিয়ে গেছিলেন কি আমি এই প্রবলেমটা নিয়ে দেখাচ্ছি, হয়তো 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে আমি ভালো হয়ে যাব, কিন্তু রোগী কিন্তু ভালো হচ্ছে না, পেশেন্টটা ডে বাই ডে কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তাহলে আপনি কিসের চিকিৎসা করছেন? এখানে দেখুন আমি আপনাকে বলবো কি পার্কিনসনের মধ্যে কী হয়, আমাদের ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল হয় যার নাম হচ্ছে ডোপামাইন। আমি তো বলবো পার্কিনসনের কোনো রোগই নেই, আপনার যদি ডোপামাইন যদি তৈরি হতে থাকে তাহলে এই সমস্যাগুলো আসবেই না। আমার পার্কিনসন নিয়ে যদি কেউ প্রোগ্রাম যদি দেখে থাকে, আমি আগেবারও বলেছিলাম কি 4টে 5টা আমি বলেছিলাম কি যেটা বাড়িতে আপনি বসেও ডোপামাইনকে তৈরি করতে পারেন। তো ডোপামাইন যদি তৈরি হয়ে যায় আমার পার্কিনসনের মতো সমস্যা মিটে যাবে। তো আপনি বাড়িতে যখন ডোপামাইন তৈরি করতে পারছেন তাহলে কেন আপনি পাগলের মতন ডাক্তারের কাছে আপনি ঘুরছেন, এদিক ওদিক আপনি যাচ্ছেন? তো এইটাই হচ্ছে আসল ট্রিটমেন্ট, যে আপনাকে সঠিক রাস্তা দেখায় এনবিপি, কী করলে আপনি প্রবলেম থেকে বার হতে পারবেন। আজকে যদি আপনি বলেন আয়ুর্বেদ মধ্যে ট্রিটমেন্টের কথা, তো দেখুন আমাদের কাছে 2টো অস্ত্র আছে। প্রথম হচ্ছে আমাদের হার্বস, যেটা কথা বলে। অনেক এরকম হার্বস আছে আমাদের পার্কিনসনের মধ্যে যেখানে রুগীকে দেওয়ার পর মলসিন্দুর রয়েছে, আপনার অশ্বগন্ধা রয়েছে, 3 নম্বর আপনার রৌপ্য ভস্য রয়েছে, ঠিক আছে? তো এই রকম যে আমাদের মেডিসিনগুলো যে হার্বসগুলো আছে না, সেটা হচ্ছে আমাদের একটা অস্ত্র। আর দ্বিতীয় অস্ত্র হচ্ছে আমাদের, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। তো পঞ্চকর্ম থেরাপি কিন্তু এখানে খুব বড় একটা রোল আছে, যেখানে পার্কিনসন সমস্যা থেকে আপনি কিন্তু বেরোতে পারেন, ঠিক না? এবার আপনার মাথায় ঘুরছে কি ডাক্তারবাবু যে কথাটা বললেন কি 5টা এইরকম কী টিপস আছে যেটা আমি বাড়িতে বসে ডোপামিন তৈরি করতে পারি। আমি আগেও বলেছিলাম, আজকে আবার রিপিট করবো এই কথাটা, যে আপনি যদি করেন তাহলে দেখবেন আপনি নিজেই, যদি যাদের আর্লি স্টেজ যদি বললাম এই 3টে 4টে যে সমস্যাগুলো আসছিল, সেখানে আপনি নিজে বাড়িতে দেখুন ওয়াচ করে 1 মাসের মধ্যে আপনি দেখতে পারবেন আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আমি উইদাউট মেডিসিন আমি যদি ইমপ্রুভমেন্ট পাচ্ছি, তো দিস ইজ ট্রিটমেন্ট, ঠিক না? আমি ওষুধ খেয়ে রোগকে চেপে রাখছি, দিস ইজ নট এ ট্রিটমেন্ট, আপনি অ্যাডিক্টেড হচ্ছেন তার। তো আমি আপনাকে কী বলতে চাইছি কি আপনি অ্যাডিক্টেড হবেন না, আপনি ট্রিটমেন্ট করে সুস্থ হন, এটাই আয়ুর্বেদ চায়। বেশ, ওষুধ খেয়ে কেন অ্যাডিকশন করবেন? তার থেকে আপনি অন্যান্য স্মোকিং করুন, অ্যালকোহল নিন, যেগুলো অবশ্যই ডেফিনেটলি খারাপ, কিন্তু ব্যাপার হচ্ছে ওষুধের মধ্যে অ্যাডিকশন রয়েছে। তবে এই অনুষ্ঠানের ইউএসপি হচ্ছে এই যে 5টা উপায় বা পদ্ধতি, যেটা আমি ডক্টর শর্মার কাছ থেকে অবশ্যই বার করে নেব আপনাদের জন্য। এটা ডেফিনেটলি আপনারা একটা আশা ভরসা রাখেন যে অ্যাটলিস্ট আমরা তো প্রচুর গরিব মানুষ আছেন এই সমাজে, তো তারা কিছু পার্সেন্টেজ ভালো হন না। ডক্টর শর্মা আমাকে সেদিন বলছিলেন যে দেবাশিস বাবু, যদি রোগ সিরিয়াস হয় মানুষকে আসতে হবে, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু যে লেভেল পর্যন্ত আসার দরকারই নেই আমার কাছে, সে অবধি আমি কেন ফালতু লোককে নিয়ে আসবো? আমার এমনি চেম্বারে ভিড় হয়, এমনি প্রচুর মানুষ আসেন, এমনি লোকের সমস্যা প্রচুর। আর আমরা তো বেসিক্যালি ক্রনিকের ট্রিটমেন্ট করি। এনবিপির কাজই হচ্ছে যত ক্রনিক প্রবলেম এগুলোকে তার ক্ষেত্রে একটা রিসেশন নিয়ে আসা, তার ক্ষেত্রে একটা কমফর্ট জোন নিয়ে আসা, সেগুলো কাজেই মানুষকে এই টিপস আজকেও দেওয়া হবে, অ্যাডভাইস এখান থেকে দেওয়া হবে, সেগুলো শুনবেন। কিন্তু তার আগে আপনারা লাইভে ফোন করুন যাদের পার্কিনসনের প্রবলেম রয়েছে। এই যে সিমটমগুলো স্যার বললেন, সেগুলো আপনাদের কতটা হচ্ছে, কী ধরনের সিভিয়ারিটি রয়েছে, কী ধরনের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, অ্যাকিউট নাকি অ্যাডভান্স স্টেজ, কোন জায়গাটা, সেটাও আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন, বলুন, ভালো লাগবে। তাহলে মিলে যাবে যে এই সমস্যা যেগুলো আমরা বলছি সেগুলো আপনাদের সঙ্গে আপনারা ফিল করছেন, সেটা ফিল্ডে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা শেরাঙ্গামপুর বকুলতলা থানার আন্ডারে। আচ্ছা, জালালউদ্দিন মোল্লা। আচ্ছা, কি হয়েছে জালালউদ্দিন বাবু আপনার? আমার সমস্যা হচ্ছে কি 2 বছর ধরে হাঁটুর সমস্যা। তো আর শরীরটা ইদানিং হচ্ছে কি পায়ের গোড়ালি থেকে ফোলা ফোলা ভাব, চৌমুখ ফোলা। তো আমি কাকদ্বীপ সেন্টারে আপনাদের যে ডাক্তারবাবু বসেন ওনাকে গিয়ে দেখালাম,
উনি কিছু মেডিসিন দিয়েছেন। তো আমি খাওয়া শুরু করেছি। প্রথম একটু কম ছিল, পরে দেখছি এখন হচ্ছে সমস্যাটা আরো বাড়ছে, যেন হাঁটতে পারছি না। আচ্ছা, আমি আগে বেলা ওষুধ খাচ্ছিলাম, মানে গাঁজা হচ্ছে গিয়ে ওই কবিরাজি ওষুধ খাচ্ছিলাম, কম ছিল, কিন্তু ডাক্তারবাবু বললেন ওটা একদম খাওয়া বন্ধ করে দিন, এটা খাবেন না, আমাদের এই ওষুধগুলো খান, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখুন, প্রথম হচ্ছে কি আপনাকে যে ওষুধ খেতে বারণ করা হলো সেটা কেন বারণ করা হলো, কারণ কি আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেটা স্টেরয়েড ওষুধ ছিল, সেই কারণের জন্য আপনাকে বলে দেওয়া হলো কি সেই ওষুধগুলো আপনি ব্যবহার করবেন না। প্রথম কথা হচ্ছে কি আপনাকে যে ওষুধগুলো আমরা বন্ধ করে দিলাম না, আপনি বেঁচে গেলেন, আপনার যাতে লাইফে কিডনি খারাপ যাতে না হয়, লিভার যাতে নষ্ট না হয়, তার জন্য আপনাকে সেভ করা হলো। এবার আপনাকে যে আমরা মেডিসিন দিয়েছি সেটা নেওয়ার পর আপনি বলছেন কি আমার ব্যথাটা কমেছিল, হয়তো এখন আপনার ব্যথাটা একটু বাড়ছে। তো অবশ্যই মাথায় রাখুন কি যখনই একটা মেডিসিন আপনার যদি কাজ করে সেখানে কিন্তু ব্যথাটা নড়বে। অনেক সময় দেখা যায় কি আপনার হাঁটু ব্যথার জন্য আপনি ওষুধ খাচ্ছিলেন, হাঁটু ব্যথার থেকে আপনার নেবে আপনার গোড়ালির দিকে ব্যথাটা চলে গেল, সেটা যেতে পারে। তো প্রপার যদি আপনার নড়ছে, ঠিক না, কমছে, কোনো সময় বেশি হচ্ছে, তার মানে আপনার ঠিক কাজ হচ্ছে। আমার মনে হয় লাস্ট আপনি কাকদ্বীপ চেম্বারের মধ্যে আপনি গিয়েছিলেন, তো মাত্র আপনার 7 দিন এখন হয়েছে। তো 7 ডেজের মধ্যে আপনি খুব বেশি মানে ভাববেন না কি আমি সুস্থ হয়ে যাব, 3 থেকে 4 মাস সময় দিতে হয়। আপনি অবশ্যই ভালো হবেন, একটু ভরসা রাখুন আর ঠিকভাবে আপনি ওষুধগুলো ব্যবহার করুন। তার সাথে সাথে যে কথা আপনাকে বলা রয়েছে সেই কথাগুলো কিন্তু মেনে চলবেন, তাহলেই কিন্তু আপনি সুস্থ হবেন। নাহলে আদারওয়াইজ কী হবে, আপনার প্রবলেমটা ঠিক হওয়ার পর আপনি যদি আবার ভুল করে থাকেন তাহলে কিন্তু সমস্যা আবার আসতে পারে, ঠিক না? খুব পরিষ্কার জায়গা, মানে শুধু ওষুধ নয়, তার সঙ্গে লাইফস্টাইলটাও আপনাকে মানতে হবে, নিয়মগুলো ফলো করতে হবে। আর কখনোই 7 দিন পরে কোনো রিমার্কস দেবেন না। হ্যাঁ, আমি একটা কথা বলেও দিয়ে আপনাদের, 7 দিন বা 10 দিন ওষুধ খাচ্ছেন একটা রিমার্কস দেবেন তা নয়, আপনারা রিমার্কস দিন অন্তত পক্ষে 45 দিন পর, মানে 1 মাস 15 দিন, 45 ডেজ পর আপনি কীরকম আছেন খোলামেলা আমাদেরকে টিভিতে জানান, নো প্রবলেম, নো ইস্যু। আপনি তাহলে ওষুধটা খান, আপনার থেকে আবার প্রায় দিন 40 পরে আবার আপনি আমাকে ফোন করবেন, করে কীরকম আছেন অবশ্যই আমাদেরকে বলবেন সবাইকে, আমরা শোনার জন্য অপেক্ষা করে থাকলাম। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, বলুন। আমি বলছি মুর্শিদাবাদ থেকে। কোথার থেকে? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা বলুন। মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন বলুন, কি হয়েছে আপনার? ও বলছি কি আমার প্রচন্ড গ্যাস হচ্ছে, কোলেস্টোর আছে, ফ্যাটি লিভার আছে, তো গ্যাস কিছুতেই কমছে না। আপনার কথা মতো আমি গরম জল খাই, দিনে 4 5 বার গরম জল খাই। তাতে কিছুটা গ্যাসের ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, সব রিপোর্ট করিয়েছে, তবুও কমছে না। আচ্ছা, পেট পরিষ্কার হয় আপনার? আপনার কি পেট পরিষ্কার হয়? একদিন পর পর হয়। যদি একদিন পর পর যদি আপনার পেট পরিষ্কার হয় তাহলে তো আপনার সমস্যা বাড়বেই। দেখুন, উষ্ণ গরম জল যেটা হচ্ছে না, এটা ট্রিটমেন্ট নয়। উষ্ণ গরম জল হচ্ছে আপনার যেটা কিছুটা সামান্য আপনার রিলিফ দেওয়ার জন্যে, কিন্তু যদি আপনার বাবলসটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু গ্যাস সমস্যাটা রয়ে যাবে, ঠিক না? আর একটা কথা বললেন আপনি, যেটা হচ্ছে কোলেস্ট্রল বাড়ছে, তো এখানেই আমি বুঝতে পারছি যেটা আপনি খাবার প্রতি প্রচণ্ড আপনার লোভ রয়েছে, ঠিক আছে? তো বাইরে আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুডটাকে বন্ধ করুন, তার সাথে সাথে ভাজাভুজি আপনি খাবেন না। আপনার শরীরে ওজনটা কত এখন? হয়তো জানা নেই, তবে আপনি কি মানে ওজন তো একটা মোটামুটি আইডিয়া থাকে, আপনি কি মোটা না রোগা? হ্যাঁ, তবু রোগা হবে 40-50 হবে। 40-50। কোন রকম ব্যায়াম করেন? ব্যায়াম করিয়ে বসে, হাঁটু পেরে বসি, নিঃশ্বাস জোরে জোরে নিঃশ্বাস নিই। আপনাকে দেখুন, প্রথম কথা হচ্ছে কি আমাদের যে বহরমপুরে, মুর্শিদাবাদে বহরমপুরে চেম্বার আছে, সেখানে আপনি একবার ভিজিট করুন, কেমন? শুধু আপনি বাড়িতে বসে ওই উষ্ণ গরম জল খেলে আপনি রোগটা সারাবেন না। কারণ কি এখানে যে আপনাকে বললেন আপনি ফ্যাটি লিভার রয়েছে, তো মাথায় রাখুন কি আপনার ফ্যাটি লিভার আপনার গোটা শরীরকে সর্বনাশ করতে পারে। কারণটা হচ্ছে কি লিভার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অর্গান, আর যখন সেখানে আপনার চর্বি জমছে
তার মানে বাকি আপনি রোগগুলোকে নিমন্ত্রণ দিচ্ছেন, আপনার শরীরের মধ্যে আরও বড় রোগগুলো আসবে। তো এই লিভার থেকে আপনার যে চর্বিগুলো হচ্ছে সেটাকে গোলাতে হবে। সেটা কী মাধ্যমে গোলাবেন, সেখানে অবশ্যই মেডিকেশন আছে, তার সাথে সাথে লাইফস্টাইল ম্যাটারটা করে, ঠিক না? আপনার যদি পেট পরিষ্কার যদি না হয়, গ্যাস সমস্যার সমস্যা কোনো দিন ভালো হবে না, ঠিক না? তো এটা নিয়ে আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন বহরমপুরে কোন ডেটটা চেম্বার আছে, সেখানে এসে অবশ্যই ভিজিট করুন। এবং এই কোলেস্ট্রল বাড়বার জন্য এই কারণগুলো হতে পারে আর কি। এক্স্যাক্টলি, উনি পেট খাবার প্রতি পরিষ্কার লোভ না আছে, হলে, ঠিক না? তেলে ভাজা এগুলো ফ্রাই খাবার যদি খায় তাহলে কিন্তু কোলেস্ট্রল বাড়বে। কোলেস্ট্রলের সাথে সাথে এই কোলেস্ট্রলের ময়লাগুলোই গলব্লাডারের মধ্যে স্টোর হয়ে গলব্লাডারে কিন্তু পাথর হতে পারে। এখন আপনি চিন্তা করছেন কি আমার ফ্যাটি লিভার রয়েছে, কিন্তু আগামী দিন আপনার গলব্লাডারের মধ্যে পাথর হতে পারে। একদম। তবে আবারও এই জায়গায় খুব দায়িত্ব নিয়ে এবং জোরের সঙ্গে বলছি, এই যে গরম জল খাওয়ার অভ্যাস, এটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, হতে পারে 100 জন খাচ্ছেন, তার মধ্যে 95 জন গ্যাসের অবস্থা থেকে সাময়িক একটা রিল্যাক্সেশন, এটা অভ্যাস করে ফেলুন, অভ্যাস করে ফেলুন, দেখবেন খুব ভালো হবে এতে। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি হচ্ছে আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে, কান্দি থেকে বলছি। আচ্ছা, কে কি সমস্যা নিয়ে ফোন করেছেন বলুন? আমার সমস্যাটা ওই ঘাট থেকে ব্যথা করছে আর কি, ঝিনঝিন করে। ঘাড় থেকে পেছনে? হ্যাঁ, ঘাট থেকে। আচ্ছা। যে এখন একটু হাঁটুতেও ব্যথা করছে, তা ডাক্তারবাবু যেটা বলেছেন সেই দুধের সঙ্গে একটু চুন মিশিয়ে খাওয়ার জন্য, তা সেটা খাওয়াতে একটু ব্যথাটা, হাঁটুর ব্যথাটা একটু কমেছে, কিন্তু ঘাড়ের ব্যথাটা একটু আছে। আর ডান দিকটা ফুলে যাচ্ছে মাঝে মাঝে, আচ্ছা, মুখ এর কোনো থেকে, তারপর ইয়ে থেকে একটু ফোলা ফোলা লাগছে। এক্সরে রিপোর্ট করেছিলেন? না, সে আগে 4 বছর আগে করেছিলাম, এখন কোনো রিপোর্ট আমি করিনি। আচ্ছা, তো 4 বছর আগে যে রিপোর্টটা করেছিলেন সেখানে কি দেখাচ্ছিল? আপনার হাড় ক্ষয়ে যাচ্ছে? না, ওইটা তখন ওই রিপোর্টটা তো আমাকে করতে বলেনি ম্যাডাম, যেটা বহরমপুরে বসেন উনি, তখন সেই রিপোর্টটার মধ্যে বলেছিলেন যে সামান্য একটু কোলেস্টেরল আছে আর কোনো কিছু এটার মধ্যে অ্যালার্জি লেভেলটা একটু আছে, তাই বলেছিলেন। আর অ্যালার্জি লেভেল থেকে এখন আমি বুঝতে পারছি হাতের এখানটার কাছে একটু চুলকাচ্ছে, মাঝে মাঝে একটু ভালো থাকছে। প্রথম হচ্ছে কি আপনার ঘাড়ে একটা এক্সরে রিপোর্ট করাতে হবে মা, কারণটা হচ্ছে কি আপনি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে ভুগছেন, আর সেখান থেকেই নার্ভ যেটা আছে, যেটা আমাদের হাতের কাছে নামে, এই নার্ভগুলো আপনার ব্লকেজ হচ্ছে, যে কারণের জন্য হাতে আপনার ঝিনঝিন অবসভাবটা বাড়বে। প্রথম হচ্ছে আপনি বালিশ ছাড়া ঘুমোবেন, আর যদি বালিশ নিতেই হয় খুব নরম পাতলা বালিশ নিয়ে ঘুমোবেন, তার সাথে সাথে ঘাড় নিচু রেখে কোনো কাজ করবেন না। এটা হলো নাম্বার 1 স্টেপ। দ্বিতীয় স্টেপটা আপনাকে বললাম, সেটা হচ্ছে আপনি এক্সরে রিপোর্টটা করবেন। আর তৃতীয় স্টেপ আছে, ওই এক্সরে রিপোর্টটা নিয়ে বহরমপুর চেম্বারে অবশ্যই ভিজিটটা করুন, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। নাহলে আদারওয়াইজ দেখুন, আজকে আমি আপনাকে যে বললাম দুধের মধ্যে চুন মিক্স করে আপনাকে খেতে বললাম, তাতে আপনি বলছেন কি আমি আরাম আছি, হাঁটু ব্যথা থেকে আরাম আছি, কিন্তু আরামের সাথে সাথে ট্রিটমেন্টও দরকার আছে। আপনি শুধু ভাববেন কি আমি ওই টিপসগুলো করেই আমি সুস্থ হয়ে যাব, সেটা নয়। এগুলো বলা হচ্ছে ঠিক আছে, আপনি যেহেতু বাড়িতে আছেন, যাতে আপনি ডাক্তারখানায় যে যাবেন তার আগে যে আপনার সমস্যাগুলো যাতে না হয়, তার জন্য আপনার কিছু টিপসগুলো বলা হয়। তো এটা ভাববেন নাকি এটা করে আমি সুস্থ হয়ে যাব, ঠিক না? এই জিনিসটা একদমই নয়। তো অবশ্যই আপনি এক্সরে রিপোর্টটা করান আর তার ট্রিটমেন্টটা করান। টিপস বলার যেরকম উপকারিতা আছে, অপকারিতাও আছে। মানুষ এটা কিন্তু বারবার করে ডক্টর শর্মা নিজে বলে দেন যখন উনি এইসব গাইডলাইনগুলো দেন, যে এটা আপনাকে সাময়িকভাবে একটা রিলিফ দেবে। এবং এই যে ওনার কনস্টিপেশনের দীর্ঘদিনের প্রবলেম, এবার উনি মাথায় ভেবে এটা বসে রয়েছেন, যেহেতু গরম জল খেতে বলেছেন, তাহলে এটা আমার সব সমস্যার সমাধান করবে। কী কী প্রবলেম? ওনার কোলেস্টেরলের প্রবলেম রয়েছে, ওনার লিভারের প্রবলেম রয়েছে। তাহলে কি এই যে ওষুধ যেগুলো তৈরি হচ্ছে বা যেগুলো হার্বস ব্যবহার করা হয়, সেগুলোর কোনো গুরুত্ব নেই, আর কোনো ট্রিটমেন্টের কোনো গুরুত্ব নেই? দেখুন, একটা টেম্পোরারি রিল্যাক্সেশন ডেফিনেটলি দরকার, এবং এগুলোকে হ্যাবিট করে ফেলতে হয়। তাহলে দেখবেন একটা লং টাইমে আপনি তার রেজাল্ট অবশ্যই ডেফিনেটলি পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু এর পাশাপাশি আপনাকে একটা সাময়িক রিল্যাক্সেশনের পর আপনাকে তার ট্রিটমেন্ট করতে হবে, যেই ট্রিটমেন্ট আপনাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, সঠিক সমাধানের দিকে নিয়ে যাবে, মানে সলিউশনের দিকে যাবে। আচ্ছা, এবার একটু আসি চেম্বারও আপনাদেরকে বলে দিই কোথায় কি চেম্বার রয়েছে। ডেফিনেটলি জানাবো যে পার্কিনসন হলে কোন নিয়মগুলো পালন করতে। আবার লোক কয়েকদিন পরে বলবেন ডাক্তার আপনি 5টা নিয়ম বলেছিলেন, টোটালটা করেছি, এখনও তো একটু একটু ঘাড় আমার কাঁপছে, একটু হাত আমার কাঁপছে।
আবারও বলি, এগুলো কিন্তু গাইডলাইন, প্রিলিমিনারি প্রাথমিক উপশমের জন্য। তাতে যদি ভালো হয়ে যায়, ডাক্তার বারবার করে বলেন বেটার, আমার কাছে আসার দরকার নেই। বাট ভালো হচ্ছেন না, দেন কাম টু মি, তারপর আমার কাছে আসুন। ভালো হচ্ছেন না, অল্প সাময়িক সুবিধা পাচ্ছেন, তারপরে আসুন। পরের ফোনে কে আছেন আগে শুনে নি, এরপর আমি চেম্বার বলছি। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার না ফ্যাটি লিভার হয়েছে, বুঝলেন তো, আর পেটে যন্ত্রণা হচ্ছে, আর যা খাচ্ছি সব অম্বল গ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথা থেকে বলছেন বলুন? আমি কুমারপুর থেকে বলছি, বর্ধমান ডিস্ট্রিক্ট। কুমারপুর, বর্ধমান থেকে। ওকে, বেশ, ডাক্তারবাবু বলছেন। আচ্ছা, ফ্যাটি লিভার যেটা আছে সেটা কি গ্রেডে আছে? গ্রেড 1 না 2? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফ্যাটি লিভার কোন গ্রেডে, 1 না 2? সেটা জানি না। 1। হ্যাঁ বলুন। আচ্ছা, দেখুন, আপনি টিভিতে শুনলে আপনি আমার সঙ্গে কোনোদিন কথা বলতে পারবেন না, সবসময় ফোনে কথাটা শুনবেন। আচ্ছা দেখুন, প্রথম হচ্ছে কি, আপনি যে ফ্যাটি লিভারের কথাটা বললেন, আপনার শরীরে ওজনটা কত? তা 47 কেজি। 47 কেজি। আপনি কি ভাজাভুজি বেশি খান? হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক খান? হ্যাঁ, বেশি খাই। আচ্ছা, তাহলে আপনার ফ্যাটি লিভার হবে না মা, তাহলে কি আমার হবে? আপনি জানেন কোল্ড ড্রিঙ্ক কী ধরনের আমাদেরকে ক্ষতি করে? আপনি মাথা রাখুন, আপনি তো অ্যালকোহল খান না, মদ তো আপনি খান না। তো একটা মানুষ যদি নন অ্যালকোহলিক হয়, মানে যদি মদ যদি না খায়, তার যদি ফ্যাটি লিভার হয়, এটা অনেকটাই ডেঞ্জার। ঠিক আছে, যারা মদ ব্যবহার করে তাদের যদি লিভার নষ্ট হয়, তাহলে জানা যায় কি মদের জন্যে তার লিভারটা নষ্ট হয়েছে। মদ বন্ধ করলে লিভারটা কিন্তু ভালো হতে পারে, কিন্তু আপনি তো মদ খান না, তাহলে আপনার লিভার নষ্ট হচ্ছে কেন? এই লিভারটা আরও বেশি ক্ষতি করতে পারে। আপনি যে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন না, আপনি খুব ইজি বলে হ্যাঁ, তো এই যে হ্যাঁ যে কথাটা বলেন না, আপনি জানেন না সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ হওয়ার চান্সেসটা আপনার 90% এই হ্যাঁটা বলে দিল। ঠিক আছে, খুব সাবধানে থাকুন। কোল্ড ড্রিঙ্কস বিষ আছে, রোগকে যদি সারাতে চান সব থেকে আগে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটাকে বন্ধ করুন, নাম্বার 1। সেকেন্ড নাম্বার, যেটা আপনি বললেন কি আমি ভাজাভুজি খাই, সেটা বন্ধ করুন। ঠিক আছে, আপনারা শুধু প্রোগ্রামটা শোনেন, প্রোগ্রামটা আপনি ওয়াচ করেন, শোনার পর আমার মনে হয় 2 ঘন্টা পর আপনার মাথায় চলে, 3 ঘন্টা পর আপনি আবার ওই কোল্ড ড্রিঙ্কস, ওই ভাজাভুজির মধ্যে লেগে যান, তাতে কোনো লাভ হবে না। ওই রকম আপনি আমার অনুষ্ঠানটা কোনো দিন দেখবেন না। দেখবেন তাহলে নিয়মটাকে পালন করবেন। কারণটা হচ্ছে কি, লিভারকে আমরা না গুরুত্বই দিই না। আজকে যদি বলা হয় কি আপনার শরীরের মধ্যে কি কষ্টটা হচ্ছে, সব থেকে আগে আপনি কি বলবেন, আমার এখানে ব্যথা হচ্ছে, আমার রাত্রিবেলা ঘুম আসছে না, কিন্তু লিভারে নিয়ে আপনি কোনো আলোচনাই করেন না। আর আপনি নিজে বলছেন কি আমার ব্যথা হয়, মানে বুঝতে পারছেন, স্টিম লেভেলে ব্যথা যেটা হচ্ছে, আপনার গ্যাস্ট্রাইটিসে পেন হচ্ছে। আর এই গ্যাস্ট্রাইটিস পেনের জন্যে মানুষরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য স্টেটে গিয়ে ট্রিটমেন্ট করছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে কি, ওরা এখন এখানে আপনি কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না। ওই সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের বুড়ি আপনি খেয়ে নিলাম, আর লাইফস্টাইলটাকে চেঞ্জ করলাম না। আমরা যদি লাইফস্টাইলটা যদি চেঞ্জ করি, 90% রোগ আমরা ওখান থেকে ভালো করতে পারি, শুধু লাইফস্টাইলের জন্যে। ঠিক না? তো আপনি একটা কাজ করুন, আপনার যে সোনোগ্রাফি রিপোর্টটা রয়েছে, সেই রিপোর্টটা নিয়ে বর্ধমান চেম্বারে আপনি ভিজিট করুন। আগামী শনিবার দিন মনে হয় বর্ধমান চেম্বার ডেট আছে, একটু পরে দেবাশিসা বলে দেবেন। তো আমি আপনাকে বলবো কি, এই ফ্যাটি লিভারটাকে ঠিক করুন। কেন কি, আপনি নন অ্যালকোহলিক, আর নন অ্যালকোহলিক যদি ফ্যাটি লিভার হয়, সেটা প্রচণ্ড ডেঞ্জার হয়। আর কোল্ড ড্রিঙ্কস একদম ব্যবহার করবেন না। ঠিক, পরের আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, এই ফোনটা নেওয়ার পর আমি চেম্বার আপনাদেরকে বলে দেবো কে আছেন ফোনে। হ্যালো, 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 হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বলাগড় থেকে। আচ্ছা, বলাগড় থেকে বলুন, কি হয়েছে আপনার? হুগলি জেলার বলাগড় থেকে। হ্যাঁ, কি হয়েছে? হুগলি জেলার বলাগড় থেকে। কি হয়েছে বলুন। আপনি টিভির ভলিউমটা আগে মিউট করে দিন তো। টিভির আওয়াজটাকে একদম মিউট করুন, ফোনে আমাদের সঙ্গে কথা বলুন। আমার ঘাট থেকে ডান দিকের পায়ের অংশটা ভীষণ যন্ত্রণা। কোথায় পড়ে গেছিলেন? কোনো জায়গায় পড়ে গেছিলেন? এইবার মানে বসলে উঠতে পারি না, উঠলে বেশ হাঁটতে কষ্ট হয়। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সে ছোটবেলায় হয়তো বা পড়ে গেছিলাম, সেইটা তার জন্য। ছোটবেলায় তো অনেকেই পড়ে, ছোটবেলা না। আপনার এখন বয়স কত? পাচ্ছি। এখন বয়স কত? আপনি টিভিতে শুনছেন, আমি তো বুঝতে পারি, এতদিন করছি প্রোগ্রাম। আমার এখন বয়স 67। 67। আপনার এই গত 10 বছর 67
যাচ্ছি। গত 10 বছরের মধ্যে কোথাও পড়ে গেছিলেন, চোট পেয়েছিলেন, এরম হয়েছে? যাই হোক, আপনাকে আমি বলে দিই, শুনুন, সময় নষ্ট করে লাভ নেই। আপনি যে ব্যথাটা হচ্ছে আপনার, সেই ব্যথার ট্রিটমেন্ট করতে হবে মা। যদি আপনি কোনো এক্সরে বা এমআরআই রিপোর্ট আপনি করে থাকেন, হুগলি থেকে বলছিলেন, বেলুড়ে আমাদের চেম্বার আছে, আগামী শুক্রবার দিনে বেলুড়ে থাকবো, যদি পারেন দেখা করুন। কেন এই যে বলছেন না অনেক স্টিম লেভেল ব্যথা হচ্ছে, তো ব্যথাকে কমানো যায়, ঠিক না, উইদাউট পেন কিলারও কমানো যায়, যদি আপনি জেনে নেন কী কারণের জন্য ব্যথা হচ্ছে। তো কারণটা জানার জন্য আপনাকে বলা হচ্ছে আপনি অবশ্যই ভিজিট করুন। যদি এক্সরে এমআরআই রিপোর্ট থাকে, সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন, আমি আপনাকে বলবো কী করলে আপনি সমস্যা থেকে ভালো হবেন, ঠিক না? একদম, নিয়ে আপনি চেম্বারে চলে আসুন। আসুন চেম্বার বলে দিই, 10 তারিখে চেম্বার রয়েছে রায়গঞ্জে, ডক্টর এস ঘোষাল রায়গঞ্জের চেম্বারে থাকবেন। 11 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা নিজে থাকবেন চেম্বারে। 11 তারিখ মালদায় চেম্বার, ডক্টর এস ঘোষালকে আপনি মালদার চেম্বারে পাবেন। 11 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়াকে আপনি পাবেন। 11 তারিখে বাঁকুড়ায় আপনি দেখাতে পারেন এনবিপির চেম্বারে, ডক্টর এ হালদার থাকবেন। 12 তারিখে চেম্বার হচ্ছে বোলপুরে, ডক্টর এন ভট্টাচারিয়াকে পাবেন। 12 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে, সেই কোচবিহারের চেম্বারে এস ঘোষাল থাকবেন। 12 তারিখে আরামবাগ চেম্বার রয়েছে, আরামবাগের চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। আর 12 তারিখে কলকাতায় স্পেশাল চেম্বার রয়েছে ল্যান্সডাউনে, কলকাতার মানুষদের জন্য, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা ল্যান্সডাউনের চেম্বারে থাকবেন। ল্যান্সডাউনে 12 তারিখ মানে হচ্ছে সানডেতে চেম্বার রয়েছে, মান্থলি একদিন করে কলকাতায় থাকবেন উনি এবং আপনাদেরকে দেখবেন। 16 তারিখে চেম্বার রয়েছে বনগাঁতে, এস ভাদুরী থাকবেন। 17 তারিখ ক্যানিং চেম্বার রয়েছে, এ হালদার থাকবেন। 18 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 18 তারিখ খড়গপুর চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 18 তারিখে বাহারামপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। চলে যাচ্ছে 19 তারিখ আসামের লোকেদের জন্য, আসামের মানুষদের জন্য, ডক্টর বি শর্মা যাবেন আসামের গুয়াহাটিতে চেম্বার 19 তারিখ। 19 তারিখ গঙ্গারামপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 19 তারিখ আগরতলা চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 19 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 19 তারিখ জামশেদপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 19 তারিখে দুর্গাপুর চেম্বার রয়েছে, ডক্টর এস খান থাকবেন। 22 তারিখে চেম্বার হচ্ছে মেচেদাতে, ডিরেক্টর স্যার থাকবেন ডক্টর বি শর্মা। রামনগরে চেম্বার রয়েছে তার একদিন পর, অর্থাৎ 24 তারিখে রামনগরে থাকবেন ডক্টর বি শর্মা। 26 তারিখে পুরুলিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 26 তারিখ শিলচর আসামে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 27 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 28 তারিখে আবার চেম্বার রয়েছে হেডিয়াতে, ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। 3 তারিখ আসানসোলের চেম্বারেও ডিরেক্টর স্যার থাকবেন, ডক্টর বি শর্মা আসানসোলে 3 তারিখ, 3-5। 6 তারিখ কাকদ্বীপে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 4 তারিখে, আচ্ছা 6 তারিখের আগে হচ্ছে 4 তারিখ, 4 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 11 তারিখ চেম্বার রয়েছে হলদিয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। সময় খুব কম, আমি জানি না 5টা পদ্ধতি বলা সম্ভব হবে কিনা, 2-1টা যদি বলা যায়। আমি তাড়াতাড়ি করে 5টা বলে দেবো আপনাকে। আচ্ছা, দেখুন, প্রথম হচ্ছে আপনাকে হাসি খুশি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে ঘুম যাতে পুরো হয়, মানে সাউন্ড স্লিপ হওয়া দরকার। 3 নম্বর হচ্ছে আপনার যদি শরীর পারমিট যদি দেয়, আপনি অবশ্যই ব্যায়াম করবেন 5 থেকে 10 মিনিট। 4 নম্বর হচ্ছে নিউট্রিশন অভাবের জন্য হয়, তো আপনাকে নিউট্রিশন খেতে হবে, ভেজ ননভেজ সব কিছু আপনি খেতে পারেন, ঠিক আছে। যদি আপনি আমিষ খাচ্ছেন তাহলে আপনি সব কিছু খেতে পারেন, যদি আপনি নিরামিষ খাচ্ছেন তাহলে আপনাকে ডাল হলো, সয়াবিন হলো, মাশরুম হলো, ঠিক আছে, দুধ হলো, সেটা আপনি খেতে পারেন। আর 5 নম্বর হচ্ছে আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে, চিন্তাটাকে অ্যাভয়েড করতে হবে। এই 5টা যদি আপনি মেনে নেন না, ন্যাচুরালি ডোপামিন তৈরি হতে চালু হয়ে যাবে। একদমই। আজকে আমরা এখানে শেষ করি। অবশ্যই আগামীকাল আবার ঠিক রাত 9:30 আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এনবিপি ইউনানি আর আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে সিটিভিএনে। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।